হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম। গল্পের শুরুতে আমরা থিও নামের এক দুষ্ট ছেলেকে দেখতে পাই। সে প্রায়ই অন্যদের ফুসলিয়ে নিজের বাড়ির কাজ করিয়ে নিত। এমনকি সে সদর দরজা দিয়ে না ঢুকে 5 জানালা দিয়ে নিজের ঘরে প্রবেশ করত। একদিন কলা খাওয়ার সময় থিও ছাদে গিয়ে হঠাৎ করে কলার খোসাটি নিচে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই একটি পোর্টাল খুলে যায় এবং খোসাটি বাতাসে মিলিয়ে যায়। খোসাটি মাটিতে পড়ার শব্দ না পেয়ে থিও বিভ্রান্ত হয়ে নিচে গিয়ে পরীক্ষা করে, কিন্তু কলার খোসাটি কোথাও পাওয়া যায় না। কৌতূহলী হয়ে থিও তার রোলার স্কেট নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং একই ঘটনা ঘটে, সেটি বাতাসে অদৃশ্য হয়ে যায়। স্তম্ভিত হয়ে সে একটি পাথর ফেলে এবং সেটিও গায়েব হয়ে যায়। থিওর বিস্ময় বাড়তে থাকে, তাই সে তার বড় ভাই অস্কারকে এই পোর্টালের কথা জানাতে যায়। যেহেতু তাদের বাবা মা বেঁচে নেই, তাই দুই ভাই তাদের দাদির সাথেই থাকতো। তবে সেই সময় অস্কার থিওর উপর খুবই রেগে যায়, কারণ থিও তাদের মৃত মায়ের বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল। থিও তাকে একটি টাইম পেট্রোল আবিষ্কারের কথা বোঝানোর চেষ্টা করলেও অস্কার ভেবেছিল থিও তাকে নিয়ে মজা করছে। আসল ঘটনা ছিল যে তাদের মা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। অস্কার বিশ্বাস করত তাদের মা একজন মেধাবী বিজ্ঞানী ছিলেন, যিনি টাইম পোর্টাল নিয়ে গবেষণা করছিল এবং হয়তো এখন অন্য কোনো সময়ে আটকা পড়ে আছেন। অস্কার তার মায়ের গবেষণা বুঝতে এবং তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। এরই মধ্যে দাদি তাদের খাওয়ার জন্য ডাকলে দুজনেই তার সামনে চুপ হয়ে যায়, কিন্তু দাদি চলে যাওয়ার সাথে সাথে তাদের ঝগড়া আবার শুরু হয়ে যায়। রাগের মাথায় থিও অস্কারের পোশাক কচ্ছপটিকে পোর্টালের ভিতর ছেড়ে দেয়। অস্কার তার প্রিয় কচ্ছপটিকে খুঁজতে ব্যাকুল হয়ে পড়ে। কোথাও খুঁজে না পেয়ে সে চারদিকে নিখোঁজ সংবাদ সংবলিত পোস্টার লাগায়। কচ্ছপটির প্রতি সে এতটাই অনুরক্ত ছিল যে তার কথা মনে পড়লেই সে কেঁদে ফেলত। শীঘ্রই থিও নিজের ভুল বুঝতে পারে এবং পোর্টালে ঝাঁপ দিয়ে সব ঠিক করার সিদ্ধান্ত নেয়। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তার আগে ফেলে দেওয়া সব জিনিস পড়েছিল। থিও কচ্ছপটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং চুপচাপ সেটিকে তার জায়গায় রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটে। থিও যখন ঘুমাচ্ছিল, অস্কার কাজের জন্য তৈরি হয়, কিন্তু এখন অস্কারের বয়স অনেক বেড়ে গেছে। পোর্টালের সাহায্যে থিও 1990 সাল থেকে সরাসরি 2022 সালে চলে এসেছে। এই সময়ে অস্কার একজন ফিজিক্সের পদার্থবিদ্যা অধ্যাপক হিসেবে কাজ করে। একদিন সে ডেভিড নামে এক ব্যক্তির দোকানে কিছু কিনতে যায়। কিছুক্ষণ পর ডেভিডের মেয়ে এলেনাও সেখানে আসে। ছোটবেলা থেকে অস্কার তাকে পছন্দ করত, কিন্তু কখনোই মনের কথা বলেনি। এলিনা এখন ডিভোর্সি এবং 2 সন্তানের মা। তবুও অস্কারের মনে তার জন্য ভালোবাসা রয়ে গেছে। সেও একদিন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অধ্যাপক হিসেবে কাজ করে। এদিকে বাড়িতে থিও ঘুম থেকে উঠে অস্কারকে খুঁজতে থাকে। সে কচ্ছপটি নিয়ে তার দাদির কাছে যায়, কিন্তু দাদি এখন অনেক বৃদ্ধ এবং তাকে চিনতে পারছেন না। অস্কার যখন থিওকে দেখে সে এটাই অবাক হয়ে যায়, সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর অস্কার জিজ্ঞাসা করে, থিও, এটা কি সত্যিই তুমি? থিও বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে এবং আমার নাম কিভাবে জানেন? অস্কার উত্তর দেয়, আমি তোমার বড় ভাই। থিও স্তব্ধ হয়ে যায় এবং প্রশ্ন করে, একদিনে তুমি এত বড় হলে কিভাবে? কিছু কথাবার্তার পর তারা বুঝতে পারে যে থিও অনেকভাবে 2022 সালে চলে এসেছে। তারা তাদের মায়ের নোটের পাতা ছেঁড়ার বিষয় নিয়েও কথা বলে। থিও অস্কারকে লাল পোশাক পরা তাদের মায়ের একটি ছবি দেখায়, কিন্তু থিও চিন্তিত ছিল। সে দ্রুত 1990-এ ফিরে যেতে চেয়েছিল, কারণ দেরি হলে দাদি তাকে বকবেন। সে ছাদে গিয়ে আবার পোর্টালে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার পাথর ছুঁড়লে তা আর অদৃশ্য হয় না। অস্কার থিওকে বুঝায় সে টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ এত সহজ নয়। যে পোর্টাল তাকে এখানে এনেছে সেটি তাকে ফেরত নাও নিয়ে যেতে পারে। তাই তারা 2022 থেকে 1990 সালে ফেরার জন্য নতুন পোর্টাল খোঁজার সিদ্ধান্ত নেয়।
তথ্য সংগ্রহের সময় অস্কার থিওকে তার সিনিয়র অধ্যাপকের কাছে নিয়ে যায়। অধ্যাপক ব্যাখ্যা করে যে 2022 সাল পর্যন্ত বিজ্ঞান অনেক উন্নত হলেও টাইম পোর্টালের মতো কিছু এখনোই সম্ভব নয়। শুনে দুই ভাই হতাশ হয়ে বাড়ি ফিরে। থিও আধুনিক পৃথিবী দেখে অবাক হয়ে যায়। সে অস্কার এর ফোন দেখেই জিজ্ঞাসা করে এটা কি। অস্কার বুঝিয়ে বলে যে এটি একটি ফোন, তবে পুরনো ফোনের মতো এত ঘোরাতে হয় না। সে থিওকে শান্ত থাকতে বলে এবং নতুন পোর্টাল খোঁজার দিকে মনোযোগ দিতে বলে। এই সময় থিও একটি কথা মনে করে। সে জানায় যে মায়ের পেপার ছিঁড়ে রকেট বানানোর সময় সে একটি হাতে লেখা তালিকা পেয়েছিল। অস্কারকে বিরক্ত করার জন্য সে সেটি একটি ডিকশনারির ভিতরে লুকিয়ে রেখেছিল। হয়তো সেই তালিকায় কোনো সূত্র আছে। দাদির কাছে সেই ডিকশনারির কথা জানতে চাইলে তিনি জানান যে সেটি ডেভিডকে দিয়ে দিয়েছেন। পরের দিন সকালে অস্কার থিওকে বাড়িতে থাকতে বলে। ডেভিডের সাথে দেখা করতে যায়, কিন্তু থিও লুকিয়ে বাহিরে বের হয়ে পড়ে এবং একটি বড় মলে ঘুরে বেড়ায়। আধুনিক গ্যাজেট দেখে সে পুরো অবাক হয়ে যায়। একটি বিআর হেডসেট পরীক্ষা করতে গিয়ে সে সেটি দুর্ঘটনাবশত ভেঙে ফেলে। অস্কারকে সেখানে ডাকা হয় এবং তাকে সব ক্ষতিপূরণ দিতে বলে। এরপর দুইজনেই ডেভিডের দোকানে যায়। ডেভিড জানায় যে ডিকশনারিটা তার বাড়িতে আছে। ঠিক তখনই এলেনা সেখানে আসে। এলেনার বাড়িতে তার ছেলে এবং মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল। আধুনিক গেম দেখে থিও মুগ্ধ হয় এবং এলেনার ছেলে ঝার্নের সাথে খেলতে শুরু করে। এর মধ্যে অক্সার ডিকশনারির ভেতর তালিকাটি খুঁজে পায় এবং থিওকে বাড়ি ফেরার কথা বলে, কিন্তু থিও খেলায় এতই মশগুল ছিল যে এলেনা বলে ওকে আর কিছুক্ষণ খেলতে দাও, আমি তাকে বাড়ি পৌঁছে দেব। খেলার সময় এলেনার বাচ্চারা থিওকে নিয়ে মজা করছিল, কারণ সে আধুনিক গেম সম্পর্কে কিছুই জানতো না। তারা এমনকি অ্যালেক্সার কাছে সময় জানতে চায়। পরে থিও বাড়ি ফিরলে অস্কার জানায় যে এই তালিকায় টাইম পোর্টাল বিভিন্ন অবস্থানের কথা লেখা আছে। তারা সেই সব জায়গায় গিয়ে জিনিসপত্র ছুঁড়ে পরীক্ষা করে, কিন্তু কিছুতেই কাজ করে না। অস্কার ভাবে হয়তো তার গণনায় ভুল হয়েছে, তাই সে আবার কাজ শুরু করে। ওই সময় থিও তাকে জিজ্ঞাসা করে কেন তার কোনো বন্ধু নেই এবং কেন সে এখনও এলেনার কাছে মনের কথা বলেনি। অস্কার উত্তর দেয় যে এলিনা ডিভোর্সি হলেও তাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয় বলে সে মনে করে। অস্কার উত্তর দেয় যে এলিনা ডিভোর্সি হলেও তাদের মধ্যে কিছু হওয়া সম্ভব নেই বলে সে মনে করে। অস্কারকে না জানিয়ে থিও তার ফোন ব্যবহার করে মেসেজ পাঠায় এবং ডেভিড, এলিনা ও তার বাচ্চাদের ডিনারের আমন্ত্রণ জানায়। তারা দরজায় হাজির হলে অস্কার অবাক হয়ে যায়। সেই ডিনারের সময় অস্কার ও এলিনা একে অপরের কাছাকাছি আসে। পরের দিন এলিনা থিওকে শপিংয়ে নিয়ে যায় এবং নতুন জামা কাপড় কিনে দেয়। টাইল রুমে থিও তার স্বভাবসুল ও মজার মন্তব্য শুরু করলে হঠাৎ এলিনার মনে পড়ে যায় অস্কারের ছোট ভাই থিও ঠিক এইভাবেই কথা বলতো। সে থিওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে এত বছর পরেও তোমার বয়স বাড়েনি কেন? থিও তখন সব খুলে বলে সে 1990 থেকে সরাসরি 2022 সালে এসেছে। নিশ্চিত হওয়ার জন্য সে অস্কারকে জিজ্ঞাসা করে অস্কার ছাদ থেকে একটি পাথর ছুঁড়ে সেটি বাউল করে উপরে উঠে আসে। সে প্রমাণ করে সেখানে একটি টাইম পোর্টাল আছে। তারা সবাই মিলে গবেষণা শুরু করে এবং এলিনার নিয়মিত যাতায়াতে অস্কার খুবই খুশি হয়। মাঝে মাঝে সে একা একা খুশিতে নাচতে শুরু করে। অস্কার ও এলিনা মিলে সঠিক পোর্টালের খোঁজার কাজ করে, কিন্তু মনে মনে এলিনা থিওকে ফেরত পাঠানোর জন্য খুবই আগ্রহ ছিল না, কারণ অতীত পরিবর্তন করলে তাদের বর্তমান বদলে যেতে পারে। হয়তো তার সন্তানের জন্মই হবে না। সে তার সন্তানদের খুবই ভালোবাসত এবং তাদের হারানোর ভয় তাকে পাচ্ছিল। কিন্তু অস্কার প্রতিশ্রুতি দেয় যে থিওর ফিরে যাওয়া এবং জীবনের কোনো প্রভাব ফেলবে না। এখন তারা সবাই মিলে এই ভাবতে থাকে কিভাবে দুইটি টাইমলাইন সমান রাখা যায়। থিও তার মায়ের লেখা কোঅর্ডিনেটস বোঝার জন্য একটি বুদ্ধি বের করে। সে এলিনার বাচ্চার সাহায্য চায়। তার যুক্তি ছিল সহজ, যদি তাদের সাহায্য নিয়ে তাকে অতীতে যেতে হয় তবে ভবিষ্যতে তাদের অস্তিত্বই থাকবে না।
ম্যাপ ব্যবহার করে তাদের সমুদ্র সৈকতের কাছে একটি জায়গা খুঁজে পায় যা থিওর বিশ্বাস করত একটি টাইম পোর্টাল। উত্তেজিত হয়ে থিও সরাসরি পানিতে ঝাঁপ দেয়। অনিচ্ছা সত্ত্বেও ব্রেন্ডা এবং নাথান তার পেছনে ঝাঁপ দেয়। তীরে পৌঁছানোর সাথে সাথে তারা স্তব্ধ হয়ে যায়। তারা যে শহর থেকে এসেছিল তা উধাও, সেখানে শুধু পাহাড় দাঁড়িয়ে আছে। তার মানে শহরটি তখনও তৈরি হয়নি, তারা অতীতে পৌঁছে গেছে। কিন্তু 1990 সালের বদলে তার আরও পেছনে 1949 সালে চলে এসেছে। অদ্ভুত এক সময়ে আটকা পড়ে তারা বোঝার চেষ্টা করে কি হয়েছে। আসলে তারা এমন এক ধরনের পোর্টাল ব্যবহার করেছিল যা মানুষকে পেছনে পাঠিয়ে দেয়। এদিকে 2022 সালে চিন্তিত এলিনা অস্কারকে ফোন করে জানায় যে থিও এবং তার বাচ্চারা নিখোঁজ। অস্কার অনুমান করে যে তারা 1990 সালে একটি পোর্টাল খুঁজে পেয়েছে। এখন অস্কার এবং এলিনা বুঝতে পারে যে বাচ্চাদের ফিরিয়ে আনতে তাদের যেতে হবে, কিন্তু 1949 সালে এই 3 বাচ্চার কাছে কিছুই ছিল না, না টাকা, না সচল ফোন, এমনকি তারা ক্ষুধার্তও ছিল। তখন ব্রেন্ডা এবং নাথান একটি বুদ্ধি বের করে। তারা তাদের গ্যাজেট ব্যবহার করে একটি মাইন্ড রিডিং বা মন পড়ার জাদু শেখায়। নাথান একটু দূরে বসেই আর ব্রেন্ডা চোখ বন্ধ করে থাকে। থিও সামনে একটি বোর্ড নিয়ে দাঁড়ায় যাতে নাম লেখা ছিল। ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করে নাথান নামগুলো পড়ে ব্র্যান্ডের নামের কাছাকাছি ফিসফিস করে বলে দিচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল সে না দেখেই নাম বলে দিচ্ছে। দর্শকরা অবাক হয়ে যায় এবং সবাই ভাবে মেয়েটি একটি বিশেষ ক্ষমতা আছে। তারা প্রচুর হাততালি দেয় এবং কিছু টাকা উপার্জন করে, কিন্তু তাদের এই শো পুলিশের নজরে পড়ে যায়। অনুমতি ছাড়া এমন অনুষ্ঠান সেখানে নিষিদ্ধ ছিল। পুলিশ আসতে দেখে থিও সংকেত দেয় এবং তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়। তবে একজন অদ্ভুত লোক তাদের অপহরণ করে এক অজানা জায়গায় নিয়ে যায়। এইদিকে 2022 সালের অস্কার এবং এলিনা অবশেষে 1990-এর পোর্টাল খুঁজে পায়। এতে একে অপরের হাত ধরে তারা ভিতরে ঝাঁপ দেয়। এলিনার কাছে সেই সময় ভ্রমণ ছিল স্বপ্নের মতো। 1990 সালের থিওরির নিখোঁজ হওয়ার পোস্টার তখনই চারদিকে ছিল। 1949 সালে অপব্যবহৃত বাচ্চাদের এমন এক গ্যাংয়ের কাছে নিয়ে যাওয়া হয় সারা সরকারের বিরুদ্ধে কাজ করত। গ্যাং লিডার জানতে চায় এই লোক কেন বাচ্চাদের নিয়ে এসেছে। লোকটি বুঝিয়ে বলে যে বাচ্চারা গ্যাংয়ের গোপন কোড জানে। বিভ্রান্ত থিও জিজ্ঞাসা করে কি গোপন কোড জানে। লোকটি বলে এটি সেই ফিশ দেওয়ার শব্দ যা থিও পুলিশ থেকে পালানোর সময় দিয়েছিল। আসলে এই শীষটি থিওকে তার দাদি শিখিয়েছিলেন, যা ছিল এই গ্যাংয়ের গোপন কোড। এরপর একজন তরুণীর ভেতরে ঢোকে। বাচ্চারা অবাক হয়ে যায় যখন থিও বুঝতে পারে যে মেয়েটির যৌবনকালে তার দাদি। সে শেষ পর্যন্ত বুঝতে পারে দাদি কোথা থেকে সৃষ্টি শিখেছিল এবং কেন তাকে শিখিয়েছিলেন। থিও কাউকে তাদের সম্পর্কে কথা বলেনি, কিন্তু সে স্বস্তির জন্য দাদির কোলে ঝাঁপ দেয়। গ্যাংটি সরকারের বিরুদ্ধে হলেও তারা মানুষের মঙ্গলের জন্য কাজ করত। বাচ্চাদের ক্ষতি করার কোনো উদ্দেশ্যই তাদের ছিল না, তাই আপাতত তারা নিরাপদ ছিল। এদিকে 1990 সালে অস্কার ও এলিনা অস্কারের বাড়িতে বাচ্চাদের খুঁজে, কিন্তু কাউকে পায় না। হঠাৎ এক রহস্যময় শব্দ শুনে তারা আলমারির ভেতর লুকিয়ে পড়ে। সেখানে থেকেই তারা দেখতে পায় ছোট অস্কারের থিওর নিখোঁজ হওয়ায় কাঁদছে, যা দেখে ভবিষ্যতের অস্কার খুবই দুঃখ পায়। 1949 সালের এই 3 বাচ্চার গ্যাংয়ের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে শুরু করে, কারণ তারা ভেবেছিল তারা আর ফিরতে পারবে না। থিও একদিন তার দাদিকে তাদের সাথে ছবি তুলতে বলে এবং তাকে বলে এটি সবসময় প্রেম করে নিরাপদে রাখতে। এর ফলে 1990 সালে দাদির ফ্রেমের ছবি হঠাৎ বদলে যায়। তাতে থিও, ব্রেন্ডা ও নাথানও যুক্ত হয়। থিও ছবির পেছনে 1949 সালের টাইম পোর্টাল এর কোঅর্ডিনেট লিখে দিয়েছিল, যাতে 1990 সালে অস্কার ও এলিনা তারা খুঁজে পায়। এটি বুঝতে পেরে অস্কার এবং এলিনা ঠিক করে তারা প্রথমে 2022 সালে ফিরবে, যাতে সঠিক পোর্টাল ব্যবহার করে
1949-এ গিয়ে বাচ্চাদের ফিরিয়ে আনা যায়। অস্কার ও এলিনা 2022-এ ফিরে যায় এবং থিওরি দেওয়া কোঅর্ডিনেটের ব্যবহার করে 1949-এ পৌঁছায়, যেখানে থিও আগের গ্যাং মেম্বারদের বলেছিল তার ভাই অস্কার তাকে নিয়ে আসবে। অস্কার ও এলিনা শীষ দিয়ে সংকেত দিয়ে গ্যাং তাদের নিয়ে যায়। এলিনা তাদের বাচ্চাদের ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু থিও এখন আর ফিরতে চাচ্ছিল না। সে 1949 সালে থাকতে পছন্দ করতে শুরু করেছিল। এই অস্কারের মন ভেঙে দেয়। সে থিওকে বলে যে তারা প্রায়ই ঝগড়া করলেও তার মানে এই নয় তারা একে অপরকে ভালোবাসে না। সে তার ছোট ভাইকে হারাতে চায় না। অস্কার তাকে মনে করিয়ে দেয় যে সে নিখোঁজ হওয়ার পর অস্কার কতটা কেঁদেছিল। ঠিক তখনই তাদের তরুণী দাদি সেখানে আসেন এবং অস্কার অবাক হয়ে তাকে দেখে। এখন তাদের 2022-এ ফেরার জন্য পোর্টালটি খুঁজে বের করতে হবে। গ্যাংয়ের একজন লোক তাদের গাড়ি করে পৌঁছে দিচ্ছিল। সেই লোকটি ছিল অস্কার ও থিওর দাদা। শীঘ্রই তারা 2022-এ ফেরার পোর্টাল খুঁজে পায়। এরপর অস্কার থিওকে 1990-এ ফেরত পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু থিও ফিরতে চাচ্ছিল না। 1990 সালে তার কেউই ছিল না, মা বাবা নেই এবং সে সবসময় একা বোধ করত। সে অস্কারকে বলে, আমি এখন তোমার সাথেই থাকতে চাই, তুমি আমাকে বাবার কথা মনে করিয়ে দাও। অস্কার তাকে জড়িয়ে ধরে বোঝায় সে 1990 সালে অস্কার ও খুব একা এবং সেখানে থিওকে তার খুবই প্রয়োজন। অস্কার কথা দেয় এবং তার ছোটবেলাকার সমীকরণটি যত্ন করে নেবে। শেষ পর্যন্ত থিও অনিচ্ছা সত্ত্বেও 1990 সালে ফিরে যায়। তার ফিরে আসা অস্কার এবং দাদির জীবনকে অনেক আনন্দ বয়ে আনে। দাদি যখন জানতে চায় সে কোথায় ছিল, থিও মিথ্যে বলে সে এক দল তাকে অপহরণ করেছিল। এদিকে থিও চলে যাওয়ার পর অস্কার মানসিকভাবে ভেঙে পড়ছিল এবং রাগের মাথায় মায়ের বইগুলো ফেলে দিয়েছিল। কিন্তু থিও ফিরে এসে তাকে তার সময় ভ্রমণের পুরো গল্প বলে এবং 2022 সালের একটি ফোন দেখায়। অস্কার প্রথমে বিশ্বাস করতে না চাইলে ফোনটি দেখে অস্বীকার করতে পারে না। দুই ভাই তখন সিদ্ধান্ত নেয় তারা আর কখনো টাইম পোর্টাল ব্যবহার করবে না এবং বর্তমানে সুখে থাকার অঙ্গীকার করে। এখন 2022 সালে দুই ভাই একসাথে আছে এবং যখন দরজার বেল বাজে, থিও অস্কারকে ট্রেচ করে বলে, নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ড এসেছে। থিও অস্কারকে বলে, এটা নিশ্চয়ই এলেনা, এখন তোমার উচিত মনের কথা খুলে বলা। থিও আগে অস্কারকে এলেনার ডিভোর্সের কথা বলেনি, কারণ তাতে এলিনার বাচ্চাদের জন্ম হওয়া বা জীবনের গতিপথ বদলে যাওয়ার ভয় ছিল। কিন্তু এখন সময় সঠিক, বাচ্চারা বড় হয়েছে এবং ডিভোর্সও হয়ে গেছে। অস্কার দরজা খুলতেই সামনে এলেনা দাঁড়িয়ে থাকে। এই মুহূর্ত থেকে তাদের জীবন এক নতুন মোড় নেয়। গল্পের শেষ দৃশ্যে আমরা অনেক পুরনো একটি সময় দেখতে পাই। একটি পোর্টাল খোলে এবং একজন মহিলা বেরিয়ে আসে। এটি এমন এক আদিম সময় যখন মানুষ বিজ্ঞান সম্পর্কে কিছুই জানতো না। এই মহিলা আর কেউই নয়, তিনি হলেন থিও এবং অস্কারের মা। দেখা যায় যে তিনি একজন বিজ্ঞানী এবং তিনি সেই সময়কার মানুষদের বিজ্ঞান শেখাতে শুরু করেন, যা ভবিষ্যতে এক বিশাল পরিবর্তন আনতে পারে। এখানেই গল্পের শেষ। আশা করি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন দিয়ে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।